এটা হলো প্রথম পত্র, আমাদের বইয়ের যে প্রথম পত্র চ্যাপ্টার আছে, প্রথম পত্রের 7 নাম্বার চ্যাপ্টার, আর এটাই হলো তোমাদের লাস্ট চ্যাপ্টার ফার্স্ট পেপারের। এছাড়া মোটামুটি আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা আসলে এর আগ পর্যন্ত অতটা ইম্পর্টেন্স ছিল না, ঠিক আছে। এর আগ পর্যন্ত দেখা যেত যে এখান থেকে অপশন না 50-50% যে আসতে পারে না আসতে পারে এরকম একটা সম্ভাবনা থাকতো, কিন্তু এবার তোমাদের বেলা থেকে তোমার 100% কনফার্ম থাকো এখান থেকে 1 সেট আসবেই। 8টা চ্যাপ্টার 8 সেট, তার মানে এখান থেকে 1 সেট আসবে। তো এই চ্যাপ্টারটা মোটামুটি সহজ, ছোট ছোট সূত্র, খালি ছোট ছোট সূত্রতে ভর্তি, ঠিক আছে। এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা, ছোট ছোট সূত্র তো বেশি জটিল নাই, কোনো এত জটিলতা কিছু নাই, চাইলে তোমার 3 দিনে চ্যাপ্টার শেষ করানো যায় এটা, ঠিক আছে, এতটা ছোট চ্যাপ্টার। আচ্ছা, তো যাই হোক আমরা মোটামুটি চেষ্টা করবো ডিটেলস পড়ে পড়ে করার জন্য। আর এই চ্যাপ্টারটা মূলত তোমার 2 ভাগে ভাগ করা যায়। চাপে দিয়েছো তো, এটা চাপা দিয়েছো, ওই ওই পাশেরটা, হ্যাঁ ওটা, হ্যাঁ থাক থাক থাক। তো এইটা চ্যাপ্টারটা হলো তোমার মূলত 2 ভাগে ভাগ করা যায় মোটামুটি। প্রথম পার্টটা হলো তোমার ছিল সিভিল পার্ট, তারপরের পার্টটা হলো তোমার ছিল কত মেকানিক্যালের পার্ট। মানে যদি তুমি হচ্ছে হলো হিসাব করো, ইঞ্জিনিয়ারিং পার্ট হিসাব করো, তাহলে সেক্ষেত্রে তোমার ছিল প্রথমটা হলো সিভিল পার্ট আর পরেরটা হলো তোমার ছিল কত মেকানিক্যালের পার্ট। আচ্ছা, মানে দুইটার কম্বাইন রূপ একটার মধ্যে ঢুকানো দেওয়া হয়েছে, জাস্ট একটু হালকা আলোচনা করে দেওয়া হয়েছে, অত ডিপলি ঢোকা হয়নি। যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে, সিভিল মেকানিক্যাল নিয়ে পড়ার ইচ্ছে, তারা যা দেখবে যে পুরা 4টা বছর এই চ্যাপ্টারের টপিকের উপরই থাকা লাগবে। পুরা 4টা বছর জাস্ট এই চ্যাপ্টারের টপিকের উপরই তোমাকে কি করতে হবে, থাকতে হবে। আর প্রথমে একটা কথা বলে নেই, লেকচার গুলো একটু ভালো করে তুলবা, ডিটেলস লিখে কালার পেন ইউজ করে করে করবা, ঠিক আছে। দরকার আছে, এটা আমরা গুরুত্ব আলোচনা করবো এইসব নিয়ে, কিন্তু লেকচার গুলো একটু ভালো করে তুলবা, কালার পেন দিয়ে মার্ক টাক করে করে তুলবা। তাহলে চলো শুরু করি। সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আমরা একসাথে দুটো পড়বো। আচ্ছা, প্রথমে যেটা আছে, যেহেতু পদার্থের গাঠনিক ধর্ম, আগে তো পদার্থ আসবে, যে পদার্থ জিনিসটা কি। আচ্ছা, প্রথমে আসো আমাদের একটু পদার্থ সম্পর্কে জানি। পদার্থ জিনিসটা কি? পদার্থ হলো সোজা হিসাব, পদার্থ হলো তোমার যার ভর আছে, যার ভর আছে তাই পদার্থ। ভর থাকতে হবে, মেজর কথা হলো তোমার ছিল কত, ভর থাকা লাগবে। যে আর ভর আছে তাকে কি বলা হয়, পদার্থ। এনিথিং ইংলিশে বলা হয় এনিথিং, anything occupies mass is called matter. যার ভর আছে তাই পদার্থ। এনিথিং দ্যাট occupies mass, mass মানে ভর, that is called matter. তো এই পর্যন্ত মোটামুটি 9-10 পড়ে আসছো। তারপর আরো জিনিস পড়ে আসছো 9-10, সেটা হলো পদার্থ হলো তোমার হলো কয় প্রকার, 3 প্রকার তোমরা পড়ে আসছো, ঠিক আছে। কঠিন, তরল এবং কত বায়বীয়। তবে এই লেভেলে যায় পদার্থ হলো তোমার হলো 2 প্রকার। পদার্থ হলো কয় প্রকার, 2 প্রকার। একটা হলো তোমার ছিল কত কঠিন পদার্থ, বা হলো তোমার অনলাইনে যারা আছো, ঠিক আছে, খেলা তো দেখতেছ, গোল টোল দিলে কইও, আর্জেন্টিনা গোল খাইলে কইও, ছোল বল খুব চিল্লা লাগতেছে বলে। আচ্ছা, পদার্থ হলো 2 প্রকারের। পদার্থ 2 প্রকার, একটা হলো কঠিন পদার্থ আর একটা হলো কত তোমার ছিল প্রবাহী পদার্থ। একটা হলো কঠিন পদার্থ আর একটা হলো কি প্রবাহী পদার্থ। আবার প্রবাহী পদার্থ আবার 2 প্রকার। প্রবাহী পদার্থ আবার কয় প্রকার, 2 প্রকার, ঠিক আছে। এটা হলো তোমার হচ্ছে, একটা হলো তোমার তরল বা লিকুইড, আর একটা হলো তোমার ছিল কত গ্যাস বা বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থ দিলে মানে ভালো হয়, বায়বীয়। আচ্ছা, তাহলে প্রবাহী পদার্থ হলো 2 ধরনের, একটা হলো তোমার ছিল তরল আর একটা হলো তোমার ছিল বায়বীয় পদার্থ। একটা হলো লিকুইড আর একটা হলো কত তোমার গ্যাস।
তাহলে আরেকবার আমি একটু রিভিশন দেই হালকা। যার ভর আছে তাই পদার্থ। পদার্থ হলো দুই ধরনের, একটা হলো কঠিন পদার্থ আর একটা হলো প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থ আবার দুই প্রকার, একটা হলো তরল আর একটা হলো তোমার গ্যাস। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এটা প্রবাহী মানে কি? যেটা প্রবাহিত হয়। যেটা কি হয়? প্রবাহিত হয়। একটা কঠিন বস্তু, যেটা তোমার যখন ব্যাগ, বই, টেবিল এগুলো যখন রাখতে, আর কি প্রবাহিত হচ্ছে? এমনি এমনি গেছে কোনো জায়গায়? যায়নি। কিন্তু তুমি এই পানি ঢেলে দাও তো কি হবে? অটোমেটিক সে প্রবাহিত হবে, ঠিক আছে? বাতাস বা সেন্টের বোতল যদি তুমি খুলে যদি রেখে দাও, দেখবে যে বাতাস চোখে দেখা যায় না। এই জন্য সেন্টের বোতল বললাম, দেখবে যে পুরো রুম হয়ে গেছে না? কেমনে গেছে? কোনো কিছু দিছো তুমি, তাপ বাইরে থেকে কোনো কিছু দেওয়া হয়নি, তারপরে সেটা এমনি অটোমেটিক্যালি কি হচ্ছে? তোমার প্রবাহিত হচ্ছে। এই জন্য বলা হয় তোমার সেটা কি প্রবাহী পদার্থ বা প্রবাহী পদার্থ মানে যেগুলো তোমার প্রবাহিত হয় সেটাকে একটা পার্ট, আর যেগুলো প্রবাহিত হয় না তাদেরকে বলা হয়েছে তোমার কত কঠিন পদার্থ। প্রবাহী পদার্থ আবার দুই ধরনের দেখা গেছে, একটা হলো তরল আর একটা হলো তোমার গ্যাস, ঠিক আছে? এই হলো তোমার দুটো পদার্থ। এই প্রথম পার্টটা হলো তোমার সিভিলের জন্য, আর পরের এই পার্টটা হলো তোমার কত মেকানিক্যাল। আমাদের প্রথম স্টেপটা আছে তোমার কত কঠিন নিয়ে, অর্ধেক পার্ট, চ্যাপ্টার দুটো পার্ট বলছিলাম। একটা প্রথম পার্টটা হলো তোমার এই কঠিন পদার্থ নিয়ে, পরের পার্টটা হলো তোমার কত মেকানিক্যাল নিয়ে, ঠিক আছে? দুটো পার্ট, চ্যাপ্টারের দুটো পার্ট। প্রশ্ন যদি হয় যে কোনো এক পার্ট থেকে আসবে, দুটো পার্ট থেকে আসবে না কখনোই। যে তুমি যদি চিন্তা ভাবনা করতেছো যে কঠিন আর প্রবাহী পদার্থ দুটো মিলে প্রশ্ন হবে, তা না। এর ভিতরে কিন্তু দুটা সেট, এখান থেকে আসলে এই কঠিন থেকেই এক সেট হবে পুরোপুরি। এই কঠিনের মধ্যে আবার প্রবাহী পদার্থ ঢুকে যায় না, আজ পর্যন্ত দেখিনি। আবার বলা যায় না সামন দিকে কি হয় না হয়, হুটহাট করে ডিসিশন। তবে আজ পর্যন্ত কঠিনের মধ্যে তরল ঢুকায়নি, ঠিক আছে? এটা আলাদা, ওটা আলাদা। সবচেয়ে বেশি আসতে হলো কঠিন থেকে, সবচেয়ে বেশি আসা প্রশ্ন হলো তোমার কঠিন থেকে, ঠিক আছে? তো তারপর তোমাদের কিছু বর্ণনা আসে এখান থেকে, যে কঠিন পদার্থের জন্য কি কি হয়। আন্তঃআণবিক দূরত্ব তোমার কি কম, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, এই জন্য অণুগুলো কি থাকে তোমার কাছাকাছি থাকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি জানি? আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব বা আন্তঃআণবিক দূরত্ব হলো কম, আন্তঃআণবিক আকর্ষণ বেশি। আর অণুগুলো যদি দেখাও তাহলে সেক্ষেত্রে অণুগুলো দেখতে কিরকম থাকে? এই যে একদম কাছাকাছি এইভাবে অবস্থান করে না, এরকম গোল্লা গোল্লা করে, এই যে এরকম করে তোমার অণুগুলো একসাথে অবস্থান করতেছে। এটা হলো তোমার কত কঠিন পদার্থ, তাই না? আর তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব আরেকটু বাড়ে, আর আকর্ষণ বলটা কি হয় তোমার আরেকটু কি কমে। আর গ্যাসীয় বায়বীয় পদার্থ বা গ্যাস যে টাইপের আছে সেগুলোর ক্ষেত্রে তোমার আরো বেশি হয়, তাই না? আন্তঃআণবিক দূরত্ব তোমার বাড়ে, আন্তঃআণবিক আকর্ষণ বলটা তোমার কমে। তাহলে সেক্ষেত্রে তরলের অণুগুলো দেখতে মোটামুটি করে এরকম একটু গ্যাপ গ্যাপ দিয়ে থাকে, এরকম একটু একটু গ্যাপ আছে। আর বায়বীয় পদার্থের মধ্যে কত আরো এরকম করে গ্যাপ থাকে, তাই না? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এর আন্তঃআণবিক দূরত্ব হলো তোমার কম, একটু কম, এটার চেয়ে একটু বেশি, ঠিক আছে? আর তোমার আন্তঃআণবিক আকর্ষণ তোমার এর কি হলো তোমার আরো কমে গেছে, আর এটার ক্ষেত্রে আরো কমছে, তাই না? আচ্ছা, এগুলো মোটামুটি আমরা জানি। তারপর আরেকটা ভাবে আমরা কঠিন পদার্থ বা তরল বায়বীয় পদার্থকে আমরা একটু মেজার করি, ঠিক আছে? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং কি আছে? আয়তন আছে, ঠিক কি না? কঠিন পদার্থের নির্দিষ্ট কি আছে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কঠিন পদার্থের শেপ মানে আকার, আর ভলিউম হলো কি কনস্ট্যান্ট। আকার এন্ড ভলিউম হলো কত তোমার কনস্ট্যান্ট। এটা কিন্তু কঠিন পদার্থের জন্য হয়। আর তরল পদার্থের কি আছে? আয়তন আছে। ওর কি নির্দিষ্ট আকার আছে? আকার নাই। যে পাত্রে রাখা হয় সে পাত্রে কি করে? আকার ধারণ করে। তাহলে আমরা এখান থেকে তরল পদার্থের ক্ষেত্রে বলতে পারি নো শেপ, আর কি আছে? ভলিউম কনস্ট্যান্ট। নো শেপ বাট ভলিউম কি কনস্ট্যান্ট। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে নো শেপ নো ভলিউম, নো শেপ তারপর হলো কি নো ভলিউম, নো শেপ নো ভলিউম।
মোটামুটি পদার্থ সম্পর্কে আরো একটু মোটামুটি একটা শেপ দাঁড় করানো গেছে, আরো আছে। এগুলো ছিল তোমরা একটু নিজেরা বই থেকে, আর কেমিস্ট্রিতে কিছু জিনিস আছে তোমার একটু নিজেরা পড়তে হবে কেমিস্ট্রি থেকে। এই পার্টের কিছু অংশ। হ্যালো, কেউ কিছু বল? গোল দিছে? রে বাপ রে বাপ, তাহলে তো আজ কথা কে কবে? কেটা গোল দিল? কিন্তু ওয়ান নীল তো সে হাফ আওয়ারে হয়ে গেছে। ওয়ান নীল তো তোমার হাফ ইয়ারে হয়ে গেছে, হাফ আওয়ারে হয়ে গেছে। দুটো গোল দিলে তো ব্রাজিল শেষ, ধ্বংস হয়ে যাবে, রাতারাতি ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, তো যাই হোক, পদার্থ সম্পর্কে মোটামুটি তো তোমার জানা গেছে, তাই না? আয়তন। তো যাই হোক, তোমাদের এটা হলো। তো এখানে দেখো আন্তঃনবিক দূরত্ব এবং আন্তঃনবিক আকর্ষণ বলের সাথে দূরত্বের একটা সম্পর্ক দেখা গেছে। দূরত্ব কম হলে আকর্ষণ আবার কি হয়, তোমার বেশি হয়, তাই না? তো এবারকার যে টপিকটা, এখন পর্যন্ত এগুলো সবাই মোটামুটি জানে, কিন্তু এখন যেটা আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা 6 নম্বর প্রশ্ন আছে, ঠিক আছে? সেটা হলো এই আকর্ষণ বলের সাথে দূরত্বের একটা সম্পর্ক আমরা দেখবো, ঠিক আছে? আকর্ষণ বল মানে বল কয় ধরনের হয় জানো? কেউ বলতে পারবে বল কয় ধরনের হয়? বল মূলত মানে বল তো আসলে মেলা ধরো, মেলা বলতে মেলায় ধরো। আকর্ষণ বল আর বিকর্ষণ বল, বল মূলত দুই ধরনের ধরা যায়, একটা হলো আকর্ষণ বল আর একটা হলো বিকর্ষণ বল হয়, ঠিক আছে? আচ্ছা, বল মূলত হলো দুই ধরনের, একটা হলো ধনাত্মক বল আর একটা হলো ঋণাত্মক বল। ধনাত্মক বল আর একটা হলো তোমার ছিল কত, ঋণাত্মক বল। ধনাত্মক বল কোনটা? এইখানে আকর্ষণ বা বিকর্ষণ। 4:15 থেকে ক্লাস? হ্যাঁ, 8:15 থেকে? 8টা থেকে না? আমার তো মনে হচ্ছে যে এখান থেকে তো আরো অনেক রকম আসার কথা ছিল মেয়েদের মধ্যে। ওরা কি আবার 8:15 ভাবে রাখছে নাকি? বল হলো দুই ধরনের, একটা হলো তোমার ধনাত্মক বল আর একটা হলো কত তোমার ঋণাত্মক বল, ঠিক আছে? তো ধনাত্মক বল কোনগুলা? বল মূলত আসলে দেখতে গেলে এখানে তোমার ওটা নেওয়া যাবে না যে কোনো একটা বস্তুকে আমি টেনে নিয়ে যাচ্ছি, এই টাইপের না। কোনো দুটো বস্তু তুমি স্থাপন করছো, তার মধ্যে কি ধরনের বল কাজ করতেছে এটা। যেমন আমি আর তুমি আছি, তোমাদের মধ্যে আমাদের দুজনের মধ্যে একটা বল কাজ করতেছে, তাই না? নিউটনের ল অনুযায়ী, ঠিক আছে? নিউটন যে সূত্রটা দিছে, এইরকম তোমার আসলে একটা বল কাজ করতেছে। আবার একটা চার্জ নাও, পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, বা পজিটিভ এরকম কিছু একটা চার্জ হলে কিছু একটা হয়, এটা একটা, এই জিনিসটা নিয়ে কাজ করা হবে। এই এমন না যে তুমি 10 নিউটন বল দিয়ে কোনো একটা বস্তুকে টেনে নিয়ে যাচ্ছ বা ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছ, এরকম এইখানে আসতেছে না, ঠিক আছে? ওটা তো বল তো তোমার একটাই হবে, তখন তুমি তাকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছ, যাই হোক। আচ্ছা, তাহলে ধনাত্মক বল কোনগুলো হলো দেখো। ধনাত্মক বল সচরাচর হয় তোমার হলো বিকর্ষণ ধর্মী। ধনাত্মক বল কি তোমার বিকর্ষণ ধর্মী হয়, বিকর্ষণ ধর্মী হয়, ঠিক আছে? কিভাবে বিকর্ষণ ধর্মী হলো আমরা একটু দেখি যে F = আমরা কুলম্বের সূত্র থেকে জানি 4πε0 q1 q2 ডিভাইডেড বাই হলো কত r²। এটা হলো কুলম্বের সূত্র, এটা হলো তোমার কুলম্বের সূত্র, ঠিক আছে? হ্যাঁ, বুঝুন স্থির, হ্যাঁ স্থির তড়িৎ সূত্র এটা। F = 1/4πε0 q1 q2 ডিভাইডেড বাই হলো কত তোমার r²। এটা হলো তোমার কুলম্বের সূত্র। এখানে q1 আর q2 দুটো কি বস্তু চার্জ, দুটো বস্তুর চার্জ। দেখো q1 আর q2 যদি তোমার পজিটিভ হয়, কি হবে তাহলে? দুটো পজিটিভ, তাহলে পজিটিভ আর পজিটিভ যদি গুণ করে দাও তাহলে কি হবে? দুটো আরেক পরস্পর কি করবে? আকর্ষণ আর বিকর্ষণ, বিকর্ষণ। তাহলে বিকর্ষণ কি ধনাত্মক হয়েছে? এখান থেকে তুমি আউটপুট কি পাবো? গুণ করার পর আউটপুটের যে বলটা পাবো সেটা কিন্তু পজিটিভ না, তার মানে বিকর্ষণ, মানে পজিটিভ হলে কি হচ্ছে? তাহলে বিকর্ষণ। অনুরূপভাবে সেম, যদি দুটো তোমার যদি নেগেটিভ হয়, এদের নীল কালি দিয়ে দিচ্ছি, এটাও নেগেটিভ এটাও যদি নেগেটিভ হয়, তাহলে গুণফলটা কি হবে? তাহলে কি বিকর্ষণ হয়েছে। আর একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয় তাহলে কি হবে? এই যে এটা একটা পজিটিভ আর একটা হলো তোমার যদি নেগেটিভ হয়, তাহলে গুণফলটা কি হবে? এই দুটো হলো তোমার বিকর্ষণ, তাই না? বিকর্ষণ। আর আরেকটা হলো তোমার নেগেটিভ, সেই নেগেটিভটা হলো তোমার কত? আকর্ষণ হয়, ঠিক আছে? এই জন্য বলা হয় সর্বদা ধনাত্মক বল হলো তোমার সর্বদা বিকর্ষণ ধর্মী এবং ঋণাত্মক বল সর্বদা কি? আকর্ষণ ধর্মী, ঠিক আছে? সবসময় আকর্ষণ ধর্মী। এই জন্য আমাদের যে মহাকর্ষ যে বলটা আছে তোমরা হয়তো জানো,
এফ ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই হলো কত আর স্কয়ার। এটা হলো মহাকর্ষ বল এবং সর্বদা সেটা কি আকর্ষণধর্মী। এই আকর্ষণধর্মী হওয়ার কারণেই তোমার দেখবে যে তোমার হচ্ছে এটার মান সর্বদা নেগেটিভ ছিল, এফ এর মান কিন্তু তোমার নেগেটিভ। যাই হোক আমি আবার একটু পরে বলতেছি, নেগেটিভ এখানে হয় তোমার দেখতেছো না, কিন্তু নেগেটিভই হয়। দেখো আকর্ষণধর্মী যদি না হয়ে থাকে তাহলে তুমি আর আমি কি একসাথে থাকতাম? তুমি আমি কি হতাম, তোমার ছিটকে ছিটকে চলে যেতাম না। যদি বিকর্ষণ করতো তাহলে আমি এই কলমটাকে হয়তো ছিটকে ফেলে দিতে পারতাম, ঠিক আছে? এরকম তো হয় না। পৃথিবীর জি আমাকে নিচের দিকে টানে ধরছে, তখন কি আর টানতো? পৃথিবীর জি তখন আমাকে কি করতো, ছিটকে ফেলে দিত না বাইরের দিকে? তো তা তো করতেছে না। তার মানে আসলে কি বুঝাচ্ছে, মহাকর্ষ বল যেটা কাজ করছে সেটা হলো তোমার কত ধনাত্মক কাজ, ঠিক আছে? শোয়ারটা থেকেই ক্লাসের কথা বলা আছে নাকি? তাহলে চলো আকর্ষণধর্মী হলো, ঠিক আছে? দেখো এই বল দ্বারা যখন আমরা প্রাবল্য বের করছিলাম, তারপর চলো বিভব বের করছি বা কৃতকাজ বের করছি, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ, এগুলো সবকিছু কিন্তু ঋণাত্মক ছিল। কৃতকাজ, বিভব এই টাইপের যখন ইকুয়েশন দিয়ে আমরা করছিলাম, ঠিক আছে, সবকিছুতে আমাদের কিন্তু তোমার ছিল মাইনাস জি এম ডিভাইডেড বাই হলো কত তোমার আর, এরকম তোমার টার্ম আসছিল, ঠিক আছে? আমার যতদূর মনে পড়ে, কিন্তু একটা করে মাইনাস আসছিল, মাইনাস আসছে না? ঠিক আছে, যাদের মনে পড়ে, যারা করছিল তারা দেখো যে আমার মনে নেই সূত্রটা, অনেকদিন হলো পড়াইনি তো, বই দেখা লাগতো। তো যাই হোক এখান থেকে কৃতকাজ বিভব সবগুলো তো তোমার কিন্তু নেগেটিভ আসছে, ঠিক আছে? নেগেটিভ মানে আসলে এখান থেকে বুঝা এলা ওই বল দ্বারা কাজ হয়নি, বাইক থেকে কাজ করা লাগছে, ঠিক আছে? মানে মহাকর্ষ বলতে এতটাই দুর্বল যে ওটার দ্বারা কাজ হয় না, বাইক থেকে কি করতে হয়, কাজ করাতে হয়। তাহলে ধনাত্মক বল সর্বদা হলো তোমার বিকর্ষণধর্মী, আর ঋণাত্মক বল সর্বদা হলো কত তোমার আকর্ষণধর্মী, এবং মহাকর্ষ বল সর্বদা ঋণাত্মক। মহাকর্ষ বল কি আবিষ্কার করছিল? নিউটন আবিষ্কার করছে। তো নিউটন আবিষ্কার করছিল 1700 সালে, ঠিক আছে? তো ওইখানে সবসময় দেখছে যে কুলম্বের সূত্রে তোমার প্লাস মাইনাস হয়, আকর্ষণ বিকর্ষণ কাহিনী ঘটে, কিন্তু ওইখানে সর্বদা খালি তোমার ছিল আকর্ষণ ঘটে, বিকর্ষণ আর ঘটে না। তো এটা তোমার ছিল নিউটন ব্যাখ্যা করতে পারেনি যে এই কারণটা কি। মহাকর্ষ বল কোনো জায়গায় দেখতেছে সেখানে কত আকর্ষণ বিকর্ষণ দুটোই ঘটে, কিন্তু মহাকর্ষের ক্ষেত্রে যা দেখে সর্বদা কি ঘটে, তোমার আকর্ষণ ঘটে, বিকর্ষণ আর ঘটে না। এই ব্যাখ্যাটা তোমার নিউটন দিতে পারেনি, ঠিক আছে? ওই এটাকে নাম দিছিল একটা মিস্টেরিয়াস ফোর্স বা রহস্যজনক বল। কি নাম দিছে? রহস্যজনক বল, মিস্টেরিয়াস ফোর্স বা রহস্যজনক বল, বা ব্যাখ্যা করতে পারেনি। সবসময় যে একটা বিজ্ঞানী সবকিছু ব্যাখ্যা করতে পারবে তা তো না। তো এই ব্যাখ্যাটা দিতে হচ্ছিল আমাদের আর এক মহাবিজ্ঞানী, মানে মহাপণ্ডিত বলতে পারো, যারা রাতের ঘুম হারাম করে দিছে, সে হলো তোমার ছিল কথা আইনস্টাইন, ঠিক আছে? আইনস্টাইন অফ থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্বের, এটা কি কাটা পড়বে মনে হয় না ওই সাইডে? দেখো তো লেখা কাটা পড়ে নাকি? আপেক্ষিক তত্ত্ব, এটা হলো গ্রাভিটির আপেক্ষিক তত্ত্ব যেটা আছে, গ্রাভিটির যে আপেক্ষিক তত্ত্ব, সেই আপেক্ষিক তত্ত্ব দ্বারা আইনস্টাইন এই যে কেন মাইনাস হলো সেটা ব্যাখ্যা করছে, ঠিক আছে? কথা বোঝা গেছে? এইটার যে আকর্ষণ বল সর্বদা ঋণাত্মক ধর্মী হয়, এটার ব্যাখ্যা তোমার হচ্ছিল এই যে গ্র্যাভিটি ফোর্স, এটা তোমার নিউটন ব্যাখ্যা করতে পারেনি, ব্যাখ্যা করছে কে? আইনস্টাইন করছে, ঠিক আছে? কোন থিওরিতে? থিওরি অফ রিলেটিভিটি। ওই থিওরি অফ রিলেটিভিটি যে তত্ত্বগুলো আছে আপেক্ষিক তত্ত্ব, তার যে গ্র্যাভিটি নিয়ে যেটা আলোচনা, সেই পার্টে এটা আলোচনা করছে, সে ব্যাখ্যা করছে, ঠিক আছে? তো আমরা তো গ্র্যাভিটি দিয়ে আপেক্ষিক তত্ত্ব পড়বো না, আমরা পড়বো হচ্ছিল কত তিনটা বস্তু পড়বো, ঠিক আছে? একটা হলো লেন্থ, না আমি দেখিনি, অত গবেষণা করে দেখিনি। এগুলো সময় ছিল যারা গবেষণা করে তারা মনে করে যারা পিওর ফিজিক্স নিয়ে মনে করে যারা পড়ায় না, বা আসলে ভার্সিটি টিচাররা এরা করে। আমরা তো অত কোথায় যাইনি যেগুলো না প্রতি মুহূর্তে আপডেট নিউজ দেখি। আমি যতটুকু জানি এই অবস্থায় সেটাই জানালাম আর কি। হতে পারে, দিতেও পারে তোমার। তো যাই হোক, আমাদের আপেক্ষিক তত্ত্ব একটা সমস্যা হলো কি, আমরা গ্র্যাভিটি যে আপেক্ষিক তত্ত্বটা করবো না, আমরা পড়বো ছিল দৈর্ঘ্য, সময় আর হলো ভর, এই তিনটার আপেক্ষিকতা শুরু করবো। সেটা আমাদের আমার সেকেন্ড ইয়ারে। হ্যাঁ হ্যাঁ, রাতে দিছি না কে? আমি তো 8টা থেকে প্রথম থেকে বলে যাচ্ছি, ঠিক আছে? এবার আসো একটু দূরত্বের সাথে এই যে আকর্ষণ বা বিকর্ষণ যে বলে একটা সম্পর্ক আমরা দেখি, ঠিক আছে? তাহলে এই যে একটা গ্রাফ দেখবো, এই গ্রাফটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
এ বরাবর তোমার ছিল কত আন্ত আণবিক দূরত্ব, আন্ত আণবিক দূরত্ব, ঠিক আছে। এ বরাবর হলো আন্ত আণবিক দূরত্ব, আর এই বরাবর কি আসবে তাহলে তোমার বল। বলো উপরের দিকে কি ধরনের বল হবে, নিচের দিকে কি ধরনের বল হবে? উপরের দিকে কি বল? ধনাত্মক বলা যাবে না, তো উপরের দিকে তো এমনি ধনাত্মক হয়। উপরের দিকে কি বল হবে? উপরে হলো আকর্ষণ বল। তোমাদের বই দেখবে যে ডিরেক্টলি খালি আকর্ষণ বল লেখা আছে, উপরে আকর্ষণ কে রে? বিকর্ষণ হবে না? উপরে হলো বিকর্ষণ বল আর নিচে হলো কি আকর্ষণ। তোমাদের বইয়ে এটা হঠাৎ করে ডাইরেক্ট দেওয়া আছে বিকর্ষণ আর আকর্ষণ, ঠিক আছে। কই থেকে কেমনে কি হলো না হলো তা জানি না। উপরের দিকে কি হয় তোমার পজিটিভ, আর নিচের দিকে কি হয় তোমার নেগেটিভ। তো মনে করো যে প্রথমে তো অণুগুলোর মধ্যে একটা দূরত্ব থাকে নাকি, থাকে না? থাকে না? একবার কি জিরো দূরত্ব থাকে? একটা তো দূরত্ব তো থাকবেই, ঠিক না? আচ্ছা, এইরকম তোমার অণুগুলোর মধ্যে একটা দূরত্ব আছে। তো অণুগুলো যখন কাছাকাছি নিয়ে আসে তখন কি হয় বলো? কাছাকাছি আসতেছে, তার মানে কি দূরত্ব কম দিছে, আর দূরত্ব কমার কারণে কি ঘটবে? তাহলে কাছাকাছি আসতেছে, তার মানে কি আকর্ষণ হচ্ছে, দোলটা কাছাকাছি আসতেছে, তাহলে কি হবে তোমার আকর্ষণ করবে। আকর্ষণ করে সেটা তোমার হচ্ছে হয়তো বা ওটা তোমার হচ্ছে এরকম করে নিচের দিকে নামবে, এটা আকর্ষণ হচ্ছে এইরকম, ঠিক আছে। নামার পর একটা পয়েন্টে আসার পর তারা আকর্ষণ করবে না, উল্টা কি করে দিবে? বিকর্ষণ করবে। আগে এটা একটু ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা চলে যাবো একটু অ্যামাগা বক্রে, ঠিক আছে। আমি অ্যামাগা বক্র পড়াইছিলাম আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব চ্যাপ্টারে, ঠিক আছে। তো তোমরাও 9 10 মনে হয় আমি অ্যামাগা বক্র নাম শুনে এসছো। অ্যামাগা বক্র কেমিস্ট্রিতে ছিল না? অ্যামাগা বক্র অ্যামাগা বক্রের ভিতর একটা পয়েন্ট ছিল, যখন বড় অণুগুলোকে 2 নাম্বার পয়েন্ট মনে হয় যতদূর মনে পড়ে আমার, ঠিক আছে। এরকম ছিল, বড় গ্যাসকে তাপ দিলে প্রথমে সংকুচিত হয় এবং পরে প্রসারিত হয়। মানে কেমন জানি একটা কথা ছিল যে তাপ দিলে তো সংকুচিত হবে, কিন্তু এখানে কি বলছে? তাপ দিলে প্রথমে সংকুচিত হবে, তারপর কি প্রসারিত হবে। এরকম অ্যামাগা বক্রে কিন্তু একটা বর্ণনা সহ বলে দিছিলাম, ঠিক আছে। তার কারণটা দেখেছিলাম এইভাবে, এই যে একটা অণু, তো এর ভিতর কি আছে বলো? দুটা ইলেকট্রন এখানে ধরি, আর এখানে কি আছে তোমার পজিটিভ চার্জ, পরস্পর একে অপরকে কি করবে? এটা কালো কালার দিয়ে দেখে দিলাম তোমার আকর্ষণ। তাহলে তাপ দিলে এমনিতে তারা আকর্ষণ করতেছে, আবার তাপও দিচ্ছ, তাহলে প্রথমে কি হবে তোমার? সংকুচিত হবে, ঠিক আছে। ইলেকট্রন নেগেটিভ না, তাহলে প্রথমে কি হবে তোমার? আকর্ষণ ঘটবে, ঠিক আছে। তা এখানে কি করতেছে? দূরত্ব কম দিছে, তার মানে আকর্ষণ করতেছে। তার কারণটা কি তাহলে? ইলেকট্রন আর প্রোটন পরস্পরকে কি করতেছে? কাছাকাছি টানার কারণে তারা কি হচ্ছে তোমার? তাহলে এখানে প্রথম অবস্থায় আকর্ষণ করছে, ঠিক আছে। যখন অণুগুলো যখন কাছে আসবে তখন কি হবে? হয়তো বা তোমার এখানকার ইলেকট্রন আর এখানকারও তোমার কত ইলেকট্রন আছে, এরা তখন তো কাছাকাছি আসবে, আসবে না? আসলে তখন আবার কি করবে? লাল কালার দিয়ে তখন কি করবে? যখন বিকর্ষণ করবে, ঠিক আছে। কথা বোঝা গেছে? তার মানে যখন কাছাকাছি চলে আসছে তখন তাদের মধ্যে কি তৈরি হবে? আবার বিকর্ষণ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তখন বিকর্ষণ বলের পরিমাণটা এইভাবে বাড়বে, ঠিক আছে। তাহলে গ্রাফটা হলো এই অবস্থা। এটা হলো তোমার হলো আকর্ষণ এবং বিকর্ষণ বলের অবস্থা। আরেকবার আমি একটু বলি, প্রথম অবস্থায় আকর্ষণ করবে, কেন করবে? ওই ইলেকট্রন প্রোটন পরস্পরকে প্লাস মাইনাস থাকার কারণে আকর্ষণ করতেছে, ঠিক আছে। কিন্তু যখন কাছাকাছি আসবে তখন আবার এই সাইডে ইলেকট্রন আর এই সাইডে ইলেকট্রন তখন আবার একে অপরকে কি করে দিবে? বিকর্ষণ করে আবার দূরে সরে যায়, এই অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আস্তে আস্তে তোমার একটা পয়েন্টে আসার পর সেটার আকর্ষণ করে না, কি করে তোমার? বিকর্ষণ করে, ঠিক আছে। বুঝতে পারছো কথা? তো এখান থেকে একটা দূরত্ব থেকে তো ছিল প্রথমে, এটাকে অনেক সময় আর নট দ্বারা প্রকাশ করা হয়, মানে আদি দূরত্ব যেখান থেকে যাত্রা শুরু করছে। ওইখানে তোমার গ্যাসের ক্ষেত্রে হয়, গ্যাসের ক্ষেত্রে তোমার ছিল প্রথমে তাপ দিলে কি হয়? তাহলে গ্যাসের অণুগুলো সংকুচিত হয়, তারপর সেটা কি হয়? প্রসারিত হয়। কিন্তু হতে হবে বড় অণু, কি হতে হবে? ছোট অণুর ক্ষেত্রে হবে না, বা ছোট অণুগুলোর ক্ষেত্রে তোমার তো ওর মাঝখানে তোমার তো জায়গা কম থাকে, অটোমেটিক তারা তাপ দিলে বিকর্ষণ করা শুরু করবে, ঠিক আছে। এরকম কথা 3টা পয়েন্ট লিখে দিচ্ছিলাম না আমি? অ্যামাগা বক্র ক্ষেত্রে একটু দেখো, 3টা পয়েন্ট আমি কিন্তু লিখে দিছিলাম। আর এবার তো খালি গ্যাস নাই, এবার এটার জন্য কি আছে? গ্যাস আছে, কঠিন পদার্থ আছে না, তরল আছে না,
আমরা কি বলতেছি পদার্থের গাঠনিক ধর্ম, তার মানে তরলও আছে কঠিনও আছে, সবই আছে এর মধ্যে। তাহলে তুমি গ্যাস দিয়ে খালি বর্ণনা করলে হবে না তো। এই জন্য এটার ক্ষেত্রে তাপের বদলে এখানে দিতে হয় তাপ। কি দিতে হয়? তাপ। প্রশ্নটা থাকে এরকম, তাপ দিলে প্রথমে সংকোচিত হয় এবং পরে প্রসারিত হয় কেন? তুমি এটাকে কম্পেয়ার করতে পারো বাংলা সিনেমার নায়ক নায়িকার মতো, এইভাবে একটা কম্পেয়ার করতে পারো। নায়ক নায়িকাকে মনে করে একসাথে আছে, সুখে শান্তিতে সংসার করতেছে, ভিলেন এসে মনে করো যে তাদের কি করলো, মারামারি শুরু করে দিল। তাহলে ভিলেন যখন আসে তাদেরকে বিচ্ছেদ করতে চায়, তখন কি করে? নায়ক নায়িকা হাত হাত ধরে থাকলো না, যে এ বন্ধন ভেঙে যাওয়ার নয়, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই অবস্থা শুরু হয়ে যায় না? তো তখন কি আগে তো এমনিতে খোলাবেলা ছিল, যখনই ভিলেন আসে তখনই কথা, নায়ক কি করে, নায়ককে পিছনে ঢুকে নেয় না, হাত ধরে থাকে, এরকম করে না? তাহলে বন্ধন কি হয়েছে? আরো মজবুত হয়েছে, ঠিক কিনা? তার মানে কি কাছে এসছে। তারপর যখন মারামারি যখন শুরু হয় তখন কি নায়িকার হাত ধরে থাকে, তখন আবার দূরে সরে গেল না? তার মানে কি প্রথম অবস্থায় যখন তাপ দিছো তখন অণুগুলো উত্তেজিত হলো, ছিটকে চলে যাওয়ার টেন্ডেন্সি শুরু হওয়ার জন্য কি করে, অণুগুলো কাছাকাছি এসে কি করে থাকে, বন্ধন আরো শক্ত করে। তার মানে কি আকর্ষণ হয়েছে না বিকর্ষণ হয়েছে? তার মানে আন্তঃনমিক দূরত্ব তাহলে কমে গেছে প্রথম অবস্থায়। তারপর যখন একদম বেশি তাপ দিছো, ওদেরকে আর থাকতে দিচ্ছ না, তখন কি হবে? বেশি মারামারি শুরু হয়ে গেছে, ভিলেন বেশি হয়ে গেছে, আমার নায়িকার হাত ধরে তো থাকা যাবে না, তখন ছিটকে চলে গেছে। বোঝা গেছে কথা? তারপরে ছিল প্রথম অবস্থায় তোমার ছিল কেন সংকুচিত হয় যদি বলা হয়, এখন তাহলে ব্যাখ্যা দাও, তাপ দিলে কেন প্রথমে সংকুচিত হবে? সকল গ্যাসে প্রথমে আগে সংকুচিত হবে, তারপর তোমার কি হবে, প্রসারিত হবে। ফার্স্টে তোমার ছিল পদার্থকে তাপ দেওয়ার সাথে সাথে যে প্রসারিত হয় তা না, আগে প্রথমে কি হবে, সংকুচিত হবে, তারপর কি প্রসারিত হবে। কেন সংকুচিত হবে? তাপ দেওয়ার কারণে তাদের অণুগুলো উত্তেজিত হবে, ছিটকে চলে যাওয়ার আগে বিদায় নিয়ে আসো আর এক অণু কাছ থেকে, যে চলে গেলাম, ঠিক আছে? তাহলে কাছাকাছি যখন হলো তাহলে কি হলো, তাদের মধ্যে আকর্ষণ আরো বাড়লো না? এই জন্য প্রথমে সংকুচিত হয়, তারপর যখন তাপের পরিমাণটা বেশি হয়ে যায় তখন এই বন্ধনগুলো কি হয়ে যায়, তোমার ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে তারা ছিটকে বের হয়ে যায়, ঠিক আছে? আর এক জায়গায় যখন চলে যায়, এখন গ্যাস হয়ে যাবে তখন হয়তো বা। তাহলে বোঝা গেছে কি? তাহলে ওই উত্তর দেওয়া যাবে, তাপ দিলে প্রথমে সংকুচিত হয় এবং পরে কি হয়, প্রসারিত হয় কেন, এটা ব্যাখ্যা করলে পারা যাবে না? আচ্ছা, এটার সাথে এটাকে বলা হয় বলের হিসাবের গ্রাফ, বলের গ্রাফ। আর একটা গ্রাফ আছে, সেই গ্রাফটাও দেখতে তোমার আসলে কত এইরকমই হয়, এরকমই হয়, এই লাল কালার দিয়ে, এটাকে বলা হয় তোমার আসলে কত স্থিতি শক্তির গ্রাফ। স্থিতি শক্তি, স্থিতি শক্তি বা বিভব শক্তি আমরা মনে করো যে আমি এইভাবে মনে রাখছি, এইভাবে বইয়ে মনে করো ওইভাবে বলা নাই, খালি জাস্ট এক লাইনে বলে দিতে শেষ। তো আমি এইভাবে মনে রাখছি যে এই বিভব শক্তি আমরা যখন বের করি এইভাবে বের করছিলাম, বিভব শক্তি মানে কৃত কাজ ইজিক্যালস টু কত, এফ ডিএক্স, এইভাবে বের করছিলাম না? মনে করে যে কোনো কিছু ক্ষেত্রে স্ক্রিনে যাই বলো না কেন, সব কিছু বিভব শক্তি বের করতে গেলে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করছি, ঠিক আছে? তারপর সেটাকে একটা ইন্টিগ্রেশন করে ধরে কিছু একটা চেহারা দিচ্ছিলাম, আর কৃত কাজকে আমরা কি বলছিলাম, বিভব শক্তি বলছিলাম। দেখো তো ডিএক্স এর পরিমাণ যত কম হবে বিভব শক্তির পরিমাণ তত কি হবে, কমবে। আর ডিএক্স এর পরিমাণ যত বাড়বে তখন কি হবে, বিভব শক্তির পরিমাণ তত বাড়বে না? তাহলে সেই হিসাবে দেখো প্রথম অবস্থায় তোমার দূরত্ব যদি কমতেছে তাহলে বিভব শক্তির মান কি হবে, বাড়বে না কমবে? বিভব শক্তি দূরত্ব যত কমতেছে তাহলে বিভব শক্তির পরিমাণ তাহলে তত কমবে না, কমবে, ঠিক আছে? কমার পর একসময় যখন বিকর্ষণ করবে তখন ছিটকে ফালাই দিচ্ছে, ছিটকে ফালাই দিলে তখন কি হবে, তখন আর বিভব শক্তির পরিমাণ বাড়বে না। ওই দেখো প্রথম অবস্থায় বিভব শক্তি কমছে, তারপর বিভব শক্তি করো তোমার বেড়ে গেছে, কথা বোঝা গেছে? আর এই পয়েন্টটাকে, এই যে এইখান থেকে এইটাকে একটা নাম দিছে, সেটাকে বলা হয় তোমার ছিল কত, সুস্থিতি বিন্দু। সুস্থিতি বিন্দু, যে বিন্দুতে বিভব শক্তি সর্বনিম্ন হয় তাকে সুস্থিতি বিন্দু বলা হয়। যে বিন্দুতে বিভব শক্তি সর্বনিম্ন হয়, যে বিন্দুতে বিভব শক্তি সর্বনিম্ন হয় তাকে সুস্থিতি বিন্দু বলে। যে বিন্দুতে বিভব শক্তি সর্বনিম্ন, শূন্য কেন রে, যে বিন্দুতে বিভব শক্তি সর্বনিম্ন হয় তাকে সুস্থিতি বিন্দু বলা হয়। মানে এই জায়গায় তোমার ছিল অণুগুলা স্টেবল অবস্থায় থাকে, ছোটাছুটি করতেছে না বা উত্তেজিত হয় তোমার করতেছে না, আর কি স্টেবল অবস্থায় থাকে। লাল কালারের যে দাগ সেটা হলো তোমার ছিল স্থিতি শক্তির গ্রাফ, এবং ওই নীল সবুজের যে গ্রাফ সেটা হলো তোমার ছিল কত, বলের গ্রাফ। তাহলে আমরা
আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গ্রাফ দুটো সেমই হয়। তোমাদের বইয়ে একটা হলো সলিড লাইন দেওয়া আছে, একটা হলো তোমার ডটেড লাইন দেওয়া আছে, কোনটাকে উপরে নিচে দেওয়া আছে জানি না, গ্রাফ দুটো একই রকম দেখতে। তাহলে প্রথমে বলের চাপে কি হয়, প্রথমে আকর্ষণ করে, তারপর কি করে, বিকর্ষণ করে। আবার স্থিতি শক্তির ক্ষেত্রে প্রথম অবস্থায় কমে যায়। কেন কমে যায়? কারণ আন্তঃনমিক দূরত্ব গুলো কমে গেল, কমে যাওয়ার কারণে তাহলে W কত F dx। এখন তোমার হচ্ছিল হঠাৎ করে যদি বিকর্ষণ করে, তার মানে কত, তাহলে ছিটকে চলে যাবে না, ছিটকে তখন চলে যাবে, ছিটকে চলে যাওয়ার কারণে সেক্ষেত্রে তোমার হচ্ছিল কত, স্থিতি শক্তি হয়ে যাবে, স্থিতি শক্তির পরিমাণ তখন কি হবে, বাড়বে। ঠিক আছে, এই জন্য বাড়ছে। আর সর্বনিম্ন যে পয়েন্টটা পাওয়া যায় তাকে সুস্থিতি বিন্দু বলে। এখানে একটা হয়তো বা সবার কাছে একটা কনফিউশন থেকে যায়, এই বিন্দু পর্যন্ত সবকিছু বর্ণনা মিলে যায়। ঠিক আছে, গ্রাফটা দেখো আমাদের কিন্তু এইরকম গ্রাফ, এরকম এই বিন্দু পর্যন্ত আমাদের বর্ণনা মেলে। ঠিক আছে, তারপর কিন্তু বর্ণনা মেলে না, খালি বল বা আকর্ষণ মেলে কিন্তু দূরত্ব মেলে না। ঠিক আছে, তো গ্রাফটাকে ধারাবাহিকতা রাখার জন্য হয়তো বা তোমার এটা করে দিচ্ছে। ঠিক আছে, তাছাড়া আর কিছু করেনি। এখান থেকে দেখো দূরত্ব কমতেছে, তো এই পয়েন্ট থেকে কি দূরত্ব কমে, দূরত্ব বাড়ে না, বাড়ে না, একটা কনফিউশন থেকে যাচ্ছে না, হয়তো বা গ্রাফের ধারাবাহিকতা রাখার জন্য এটা বলছে। ঠিক আছে, আমাদের তো আসলে দূরত্বের উপর নির্ভর করে করেনি, আমাদের এখানে কোশ্চেন ছিল তোমার কি, বল আকর্ষণ হচ্ছে না বিকর্ষণ হচ্ছে, স্থিতি শক্তি বাড়ছে না কমছে, সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি আমাদের এখান থেকে একটা একটা আইডিয়া আসছে যে প্রথমে সংকুচিত হবে, পরে প্রসারিত হবে তাপ দিলে। তার কারণটা হলো অণুগুলো প্রথমে উত্তেজিত হয়, একে অপরকে আকর্ষণ করা হয়, তারপর আবার বিকর্ষণ করা শুরু করে দেয়। তাহলে মোটামুটি আন্তঃনমিক আকর্ষণ, বিকর্ষণ, তারপর ছিল দূরত্ব, গ্রাফ, মোটামুটি একটা আইডিয়া আসলো। এবার আসো আমাদের চ্যাপ্টারের মেইন পয়েন্ট, একটা সঙ্গে একটু দেখে নেই রে। আচ্ছা, আর একটা পয়েন্ট একটু বলি তো, বই ছিঁড়ে গেছে, একটা পয়েন্ট আর একটা দেখি তো তোমাদের কি এটা এই যাবৎকালে পড়ে আসছো। একটা স্প্রিং এর ক্ষেত্রে এইখানে যে বলটা কাজ করে, এই বলের নাম কি, এই বলটা কে দিছে, এজেন্ট। এটার নাম হলো কত, এজেন্ট। মানে আমি দিছি, স্প্রিং এ টান দিছি, তাই না, এর কারণে একটা সরণ করছে। কোন দিকে সরণ, অথবা সরণও তোমার এই দিকে, এজেন্টের দিকে বল আর সরণের দিকে বল কত, দুটো সেম। ঠিক আছে, এবং প্রত্যয়নী বল কোন দিকে কাজ করবে, এবং আমরা জানি প্রত্যয়নী বল কত, তোমার এইদিকে কাজ করবে। তার মানে প্রত্যয়নী বল, এজেন্ট যেদিকে বল দিবে, প্রত্যয়নী বলটা কত, বিপরীত দিকে। ঠিক কিনা, 180 ডিগ্রি। ঠিক, বোঝা গেছে কথা। তার মানে এটাকে উল্টা হিসেবে বলা, প্রতিক্রিয়া বল বলা যায় না, যায় না। মানে আমি যেদিকে বল দিব, প্রতিক্রিয়া বল কোন দিকে দেয়, বিপরীত দিকে দিচ্ছে না। যেমন ধরো বস্তু যদি এরকম করে যদি থাকে, এটার উপর তোমার হলো কত, mg বল হলো তোমার কত, নিচের দিকে, তাহলে তার প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে। দেখো তো তোমার 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল না, তলের সাথে 90 ডিগ্রি, কিন্তু কত, 180 ডিগ্রি। তাহলে প্রত্যয়নী বলকে আমরা কি বলতে পারি, প্রতিক্রিয়া বল কি বলা যায় না, যায় না? সোজা হিসাব, বলা যায় না, যায় না? যায়, বলা যায়, কিন্তু আমরা বলি না কেন তাহলে? সবসময় প্রত্যয়নী বল বলি, ওটা তো তোমার ক্রিয়া প্রতিক্রিয়া শূন্য হয় কেন, এটার বর্ণনার জন্য আসলে আর কি। ঠিক আছে, ওটা আলাদা হিসাব। তুমি যেটা বলতেছো যে ক্রিয়া প্রতিক্রিয়া শূন্য হয় কিনা, ওটা তো আলাদা আছেই, একই বস্তুর উপর ক্রিয়াশীল হওয়া লাগবে বা ভিন্ন বস্তুর উপর। তো যাই হোক, ওটা না আসলে। তা আমাদের এখান থেকে কথা হলো যে আমরা প্রত্যয়নী বল আর প্রতিক্রিয়া বল সব কনসেপ্ট মোটামুটি সেম। আমি যতখানি দিব ততখানি তো প্রতিক্রিয়া বল দিবে। আমি ওজন আমার 60 কেজি নিচের দিকে দিচ্ছি, উপর দিকে কত, 100 কেজি দিবে, দিবে 60 কেজি দিবে না? তো ওইখানে তো তোমার সেম হিসাব। আমাকে এজেন্ট আমি যদি 100 নিউটন বলে যদি টানি, প্রতিক্রিয়া বল কি 200 নিউটন হবে? মানে ছিল প্রত্যয়নী বল কি 200 নিউটন হবে, নাকি তার চেয়ে কম হবে? কম হলে তো তাহলে সিস্টেমে নষ্ট হয়ে গেছে। আমি তো নষ্ট করি না, আমরা কি নষ্ট হিসাব করি কখনো? নষ্ট হিসাব করি না। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কেন প্রত্যয়নী বল আর প্রতিক্রিয়া বল দুটাকে সেম বলতেছি না, আলাদা আলাদা কেন বলতেছি? মেয়েদের একটা ফ্যাক্ট, যদি এক জিনিস নয় হলে তো এটা কালে পড়তাম। হ্যাঁ, তল দাও না কে, ওখানে তুমি আনুভূমিক একটা তল লাগিয়ে দাও না কে, তল ওটা বাদ দাও, তল দাও কিছু না। মেজর ফ্যাক্টর হলো প্রত্যয়নী বল হলো পরিবর্তনশীল, প্রতিক্রিয়া বল অলওয়েজ ফিক্সড, অলওয়েজ ফিক্সড। ঠিক আছে, প্রতিক্রিয়া বল সর্বদা তোমার ছিল কত, ধ্রুব, এর মান কোনো অবস্থাতে তোমার চেঞ্জ হবে না, এটা অলওয়েজ কি, ধ্রুব। কিন্তু এটা পরিবর্তনশীল, এটা হলো কি, পরিবর্তনশীল। কেমনে আমরা সবাই জানি, মনে আছে, কেবলই জলদণ্ডে প্রমাণ করে আসলাম না?
কার উপর ডিপেন্ড করে? এক্স এর উপর। সরণ যত বাড়বে, স্প্রিংকে যত তুমি টানবা, প্রত্যয় বলের মান তত কি হবে? বা কম হবে না বেশি হবে? হ্যাঁ, বাড়বে না? যেমন ধরো সোজা হিসাব, প্রত্যয় বলে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, তোমার আসলে রাবার আছে না, রাবার দিয়ে এমনি আস্তে করে টানে পিঠে মারে না, জোরও মারে আবার আস্তে মারে, একটু আস্তে টানে ছেড়ে দাও তো, তাহলে কি হবে? লাগবে। কিন্তু এখন রাবার টানা জোরে টানে ছেড়ে দাও তো কি হবে? কেন আস্তে টানছো, অল্প প্রত্যয় বল উৎপন্ন হওয়ার কারণে ব্যাক ফোর্সটা কি দিচ্ছে তোমার? কম। আর জোরে টানছো তার মানে কত? জোরে গেছে, এই জন্য কত পিঠে যায় বেশি জোরে লাগছে। বোঝা গেছে কথা? তার মানে এইটুকু যখন আসছে তখন কত সরণ কত ছিল? অল্প। আরো যখন টানছো তখন কি হয়েছে? সরণ কি? বেশি। যত বেশি সরণ হয়েছে তত বেশি প্রত্যয় বলের উদ্ভব কি হয়েছে? বেশি হয়েছে। কিন্তু প্রতিক্রিয়া বল আমি সারাদিন বসে থাকি, যাই করি না কেন, আমি 60 কেজি থাকবো, কোনোভাবে বাড়াতে পারবো না। কেন বাড়াবা? আমি ভাবতেছি আমার ঘাড়ের উপর 10 জন বস্তু উঠবে, তখন তো তুমি এমনি তোমার নিচের পরিমাণ তো আরো বেশি করে দিচ্ছে যে, বুঝলি? আমি যদি আরেকজনকে ঘাড়ের উপর নেই, তাহলে তার 60 কেজি আমার 60 কেজি, আমি নিচের দিকে বল প্রয়োগ করছি কতখানি, তাহলে সেই হিসাবে তো প্রতিক্রিয়া বল দিবে, ঠিক কি না? তাই না? সরণ বাড়লো কমলো তার সাথে তো কোনো ডিপেন্ড করতেছে না আমার এখানে। কিন্তু প্রত্যয় বলটা তোমার সরণের উপর ডিপেন্ড করে পুরোপুরি, ঠিক আছে? এই জন্য ওটা তোমার পরিবর্তনশীল, প্রতিনিয়ত পরিবর্তনশীল। আর প্রতিক্রিয়া বল সর্বদাই কি? স্থির। এই জন্য তোমার হচ্ছে প্রতিক্রিয়া বল আর প্রত্যয় বল একই রকম সবকিছু দেখতে, তারপর আলাদা আলাদা নাম, ঠিক আছে? বুঝা গেছে কথা? এটা নিয়ে আবার মিক্স আপ করো না। প্রতিক্রিয়া বল আর প্রত্যয় বল, প্রতিক্রিয়া বল হলো সবসময় ফিক্স, আর প্রত্যয় বল হলো তোমার কি? আলাদা আলাদা। তার কি ব্যাপারে পোলা মানে এত আসছে, মানে এখন কি কাহিনী দেখি দেখছি। কে রে আর্জেন্টিনা হারছে? 26 আর 35 হলে কত তাহলে? 41, 61, 70। দেখ কে আর্জেন্টিনা একটা তো সে কখন দিছে, আমি তো নিজে দেখে আসলাম। একটা দেখে না, অনেকগুলো গোল হতো, ঠিক আছে? গোলকিপারের জন্য 2টা গোল আটকে গেছে, একদম গোল পোস্টের থেকে মেসির একটা শট বার থেকে বাইরে আসছে, একবারে মানে 12 কোনার লাগে বাইরে গেছে। তো সেই হিসেবে ধরতে গেলে মিনিমাম আমরা 3টা গোল হতোই, একদম হওয়া গোল হয়নি। যাই হোক, এখন দেখো আমাদের স্প্রিংটা যখন টানলা তখন ছাড়ে দিচ্ছে, স্প্রিং আগের অবস্থা ফেরত আসছে। কেন আসছে? কেন আসে? প্রত্যয় বলের কারণে, ঠিক আছে? এটার একটা নাম আছে, কি জানি সেটা নাম। কোন একটা বস্তু যখন বলে টানলা, টানার পর বলটা যখন ছেড়ে দিলা আগের অবস্থা ফেরত আসছে, তার কারণটা কি? স্থিতিস্থাপকতা। কি জিনিস? স্থিতিস্থাপকতা। এবার আমাদের শুরু হলো কঠিন পদার্থ নিয়ে আলোচনা। এই যাবৎকাল আমরা পড়ে আসছি টোটাল বস্তু নিয়ে, এখন থেকে যেটা কঠিন পদার্থ। আপাতত আগামী 2টা ক্লাস খালি কঠিন পদার্থই করবো, তারপর তরল পদার্থ, ঠিক আছে? 6টা ক্লাস আমার টার্গেট আছে, 6টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যায়। তোমাদের টাইনে বড় করা লাগবে, ঈদের আগ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে আর কি। দুটো চ্যাপ্টার তো শুরু করা যাবে না তো ঈদের আগে, এই জন্য টাইনে মনে করে ঈদের আগে। হ্যাঁ, ঈদ কবে তাই তো জানলাম না, আমি খালি জানি ঈদের আগ পর্যন্ত পড়াতে হবে, ঠিক আছে? দেখি 17-18 তারিখ পর্যন্ত পড়ানো যায় কিনা। স্থিতিস্থাপকতা বা তোমার ইলেকট্রিসিটি, স্থিতিস্থাপকতা বা তোমার ইলেকট্রিসিটি লাও ধরে লাও। কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, তাহলে কি ঘটবে? বল প্রয়োগ করলে তার বস্তুর কি হবে? আকার, আকৃতির, আয়তনের কি ঘটবে? তোমার পরিবর্তন ঘটবে, ঠিক কিনা? ঠিক আছে? তাহলে বল প্রয়োগ করলাম, আমি খালি হিন্স দিচ্ছি, বইয়ে অনেক সুন্দর করে 2 লাইনে একটা সংজ্ঞা দেওয়া আছে, ওটা একটু লিখে রেখো। এই কথাটাই তোমার হলো বাংলায় ভালো করে লেখা আছে। মূল কথা হলো কি, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার কি কি পরিবর্তন ঘটবে? আকার, আয়তন, আকৃতির কি ঘটবে? তোমার যদি পরিবর্তন ঘটে, আকার আকৃতি তো একই না, তাহলে ভিন্ন হলে তাহলে আর লিখে দেই, আকৃতির পরিবর্তন ঘটবে। বল অপসারণ করলে কি হয়? পূর্বের অবস্থায় যদি ফিরে আসে, পূর্বের অবস্থায় যদি
ফিরে আসে, তাহলে এই ধর্মটাকে বলা হয় তোমার কি, যে ধর্মের কারণে পূর্ব অবস্থা ফেরত আসলো সেটার নাম হলো কি স্থিতিস্থাপকতা। যে ধর্মের কারণে বস্তু পূর্ব অবস্থা ফেরত আসে তাকে কি বলা হয়, স্থিতিস্থাপকতা। পূর্ব অবস্থা মানে কোন অবস্থায়, একদম যে অবস্থায় ছিল সোজা মানে সোজাই থাকবে। আর একটু বল দামলে একটু 19-20 থাকে না, আমরা যখন রাবারকে টানি টানি করতে একটু বড় হয়ে যায় নাকি, ঢিল ঢিল হয় না, হয় না? মেয়েদের রাবার ব্যান্ড দেখো ইউজ করতে করতে একসময় কি হয়ে যাচ্ছে তোমার, মানে ওগুলো তো আর ইউজ করার মতো হয় না, তাই না? কিন্তু স্থিতিস্থাপকতা বলছে কি পুরোপুরি আগের অবস্থা ফেরত আসতে হবে, ঠিক আছে? সেগুলোকে তোমার কি বলা হবে, তোমার স্থিতিস্থাপকতা। কিন্তু বাস্তবে এই টাইপের কোনো পদার্থে পাওয়া যায় না, ঠিক আছে? তুমি যখন বড়টা অপসারণ করে দেখে মনে হচ্ছে একদম সোজা সুজি থাকতেছে, আগের মতোই থাকতেছে, ঠিক আছে, কিন্তু পুরোপুরি আগের মতো হবে না। 0.00001 সেন্টিমিটার হলেও সেটা কি হয়ে যাবে তোমার, চেঞ্জেবল হবে। কিছু না কিছু তার বিকৃতি ওর মধ্যে থাকবেই, ঠিক আছে, কিছু না কিছু থাকবেই, ঠিক আছে? তবে যাই হোক, আমাদের তার বাস্তব লাইন নিয়ে কোনো কাজ নেই, আমরা কি করবো, থিওরি হিসাব করে করে চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? স্থিতিস্থাপকতা কিছু সংজ্ঞা পড়তে হবে আগে, আমরা ওই সংজ্ঞাগুলো পড়বো, তারপর অন্য চিন্তা ভাবনাগুলো করবো। তাহলে স্থিতিস্থাপকতা হলো বল প্রয়োগ করলে আকার, আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটবে এবং বল অপসারণ করলে সেটা পূর্বের অবস্থায় ফেরত চলে আসবে, সেটার নামই হলো কি স্থিতিস্থাপকতা। আচ্ছা, তারপর আসলে তোমার চলে স্থিতিস্থাপক সীমা, মনে হয় বলা হয় না? তারপর হ্যাঁ, স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা বা রেঞ্জ যেটাকে বলা হয়, ইলাস্টিসিটি রেঞ্জ মনে হয় ইংলিশ নাম হবে। আল্লাহ, দাঁড়াও, সংজ্ঞা মনে হয় উলট পালট থাকছে। আয়তন মানে তোমার আকার বলতে গেলে দৈর্ঘ্য প্রস্থ, এটার মনে হয় চেঞ্জ হবে। আর আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ মানে, বা তোমার হচ্ছে যদি ব্লক টাইপের যদি নাও তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ তো তা বানাতে হয়, আয়তন আসবে। আকৃতি তো শেপ না, একই তো কথা হলো, আকার আকৃতি তো আমার তো একই মনে হয়। ও কিরকম দেখতে, বুঝছি, সাইজ, শেপ, শেপ। ও সাইজ মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা হবে আকার। হ্যাঁ, বুঝতে পারছি আর কি, ওটা দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর এটা আসলে আকৃতি মানে গোল শেপ না চতুর্ভুজ শেপ, ত্রিভুজ শেপ, এটা বুঝাবে। ওই আকার মানে ছোট না বড়, আর আসলে তোমার আকৃতি হলে তোমার আসলে দৈর্ঘ্য গুণন, এটা ত্রিভুজ না চতুর্ভুজ না কি শেপ দেখতে, ঠিক আছে? আর আয়তন তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বের করে দিলে বের করা হয়। তো যাই হোক, স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপকতা কেন রে, স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে? তার মানে তুমি যখন একটা রাবারকে ধরো, তুমি আসলে টান দিছো, কত দূর পর্যন্ত টানবা? বেশি দূরে যদি টানো তাহলে সেক্ষেত্রে সেটা ছিঁড়ে যাবে না? তার মানে একটা তো রেঞ্জ আছে যার মধ্যে এটাকে টানলে সেটা আবার ছাড়ে দিলে কত পূর্ব অবস্থায় ফেরত আসে। এই যে সীমা, এই সীমাটার নাম কি? স্থিতিস্থাপক সীমা। সংজ্ঞাটা হলো এরকম, বলের যে সীমা পর্যন্ত টানলে বস্তু স্থিতিস্থাপক থাকে তাকে স্থিতিস্থাপক সীমা বলা হয়। যে সীমা পর্যন্ত টানলে এই সীমার বাইরে গেলে সেটা কি হয়ে যাবে, তোমার চলো ছিঁড়ে যাবে আর কি। এবার সেটাই তোমার এরপর আছে ছিল অসহ বল, ভার, ওজন। অসহ এরপর হলো তোমার ছিল কত, অসহ বল, অসহ ভার জিনিসটা সবচেয়ে বেশি প্রচলিত। তোমাদের বই অনুযায়ী অসহ ভার জিনিসটা সবচেয়ে বেশি কি প্রচলিত চলে। একই কথা, বল এমজি, তোমার ছিল ভারও এমজি, আর ওজন কি একই তো, ভার আর ওজন একই কথা না? তো এটা ইংলিশ নাম হলো কথা ব্রেকিং ওয়েট। তাহলে তো বোঝা যাচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে না? ধরো একটা দড়ির উপর কোনো একটা বস্তু দিচ্ছে, ঝুলে আছে ঠিকঠাক, যে পয়েন্টে ছিঁড়ে যাবে ওই পয়েন্টের নাম হলো তোমার কত, অসহ বল। যে ন্যূনতম বল প্রয়োগ করলে বস্তুর দড়ি বা যেটা আছে ছিঁড়ে যাবে সেটাকে বলা হবে তোমার কি, মানে ওই জায়গায় তোমার আসলে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে ফেলবে, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায়,
হ্যাঁ, অসহবল। বলের সর্বনিম্ন বল, এটা সঙ্গেই মিলাতে পারি না আমি। বলের যে সর্বনিম্ন মানের, বলের যে সর্বনিম্ন মানের জন্য বস্তু ছিঁড়ে যায় তাকে তোমার ছিঁড়ে যায় বা ভেঙে যায়, কোনো এই যে এটার উপর তো ছিঁড়ে যাবে না, এইভাবে যদি বল প্রয়োগ করে এটা কি হবে, তাহলে তো ভেঙে যাবে না, ভাঙবে তো নাকি? এই জন্য এটাকে বলা তোমার তাহলে ছিঁড়েও যেতে পারে, ভেঙেও যেতে পারে। তো ছিঁড়ে যাওয়ার কারণ হলো, দেখো যে এক্সপেরিমেন্ট গুলো করা হয় সেগুলো এরকম থাকে, এরকম একটা রড, সে রডকে দুই দিক থেকে টানা হয় আর কি, ঠিক আছে? এটাকে আর একটা গোল দিছে, দেখো গেল, ব্রাজিল গেল আজকে শেষ। কেউ আছে নাকি ব্রাজিলের সাপোর্টার? কেউই নাই। ব্রাজিলের না বেশি সব, তাহলে কেমন হলো? আজকে দিছে, ধুয়ে দিবে নি, গত ম্যাচে 4টা দিছে, আজকে ম্যাচে 2টা দিল। আচ্ছা যাই হোক, দেখো কি জন্য ছিঁড়ে যাওয়ার কথাটা বলছে, আমি কিন্তু আগে বলছি এটা হলো সিভিল, ঠিক আছে? এটা কি করা হয় তোমার ছেলে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়া হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং এ একটা তোমার ছেলে কথা টেনজাইল টেস্ট বলে একটা কথা আছে, রড যেগুলো আছে না এগুলোকে টেনজাইল টেস্ট করতে হয়। টেনজাইল টেস্ট মানে হলো দুই দিক থেকে যখন টানতে হয়, ঠিক আছে? টানে দেখতে হয় যে কতখানি সে লোড নিতে পারতেছে। এই আমাদের যে সেতুগুলোতে এমনি একটা রড দিবে না, তো একটু হিসাব করে করে দেওয়া লাগতেছে না? টিভিতেও দেখা তো তোমার চলো, ওই যে বাকলিং টেস্ট আছে, অনেকগুলো টেস্ট আছে, কম্প্রেশন টেস্ট আছে। কম্প্রেশন টেস্ট করা হয় তোমার বিল্ডিং এ, এই যেমন এই যে বিম গুলো আছে না তোমাদের, এই যে কলাম, এই কলামটা লোড নিয়ে আছে, কতখানি লোড নিতে পারবে, এটা না হলে কত কম্প্রেশন টেস্ট, ঠিক আছে? আর রড গুলো করা হয় তোমার টেনজাইল টেস্ট। টেনজাইল টেস্ট হলো এইভাবে ধরে টানতেছ, ঠিক আছে? টানতে টানতে মনে করো যে এখানে তুমি চলো 10 কেজি ওজন দিছ, 10 কেজির সাথে কি হবে বলো? 10-এর সাথে কত 9.8 তো লাগে থাকবে। আমি 9.8 না দিয়ে এটা 10ই ধরলাম, তাহলে কত 100 নিউটন, মানে হিসাবে সুবিধা হবে আর কি, আর কোনো কারণ নাই। তো এখন মনে করো যে তুমি 20 নিউটন দিছো, 20 কেজি দিছো, তাহলে সেক্ষেত্রে কত হবে? 200 নিউটন। বস্তু মনে করো ছিঁড়ে গেছে, তাহলে এখন বলো তোমার ছেলে কত অসহবল, অসহভার কত হবে? তাহলে 200 নিউটন দেওয়ার কারণে ছিঁড়ে গেছে, ঠিক আছে? কিন্তু তোমার এটা বলা যাবে না যে এটা 200 নিউটন তার অসহবল, ঠিক আছে? এমনও হতে পারে এর মাঝখানে কোনো একটা পয়েন্টের জন্য ছিঁড়ে যাবে, ঠিক আছে? ধরো যেমন 100, সাপোজ ধরো 100 যখন 50 নিউটন বল প্রয়োগ করলা, সাথে সাথে ছিঁড়ে গেছে, মানে এখনো ছেড়েনি। ধরো এটা ধরো 150 নিউটন বল দিচ্ছে, ছেড়েনি, কিন্তু ছেড়ার মতো কেবল দেখা দিচ্ছে, উকি ঝুঁকি মারছে, ছিঁড়ছে, ছেড়েনি। যে পয়েন্টে ছিঁড়বে 151 দিচ্ছ, তখন কি হয়ে গেছে? এই যে এটা হলো অসহভার, ঠিক আছে? অসহবল বা অসহভার বা ওজন। তুমি এখন মনে করো সর্বোচ্চ মনে করো যে টোটাল সুদের সাথে তুমি ঝুলে গেছো আর ছিঁড়ে গেল, এখন তার অসহবল কত হবে? তোমার ওজন দিয়ে দিবা, বুঝুনি? তাহলে তার জন্য হয়তো তোমার হয়তো 5 কেজি, 6 কেজি, 10 কেজি বা 1 কেজি ওজনের কিছু একটা দিলে সেটা ছিঁড়ে যাবে, তার জন্য সেটা হবে। যে পয়েন্টে ছিঁড়ে যাবে সেটা হলো তোমার কি? অসহবল বা অসহভার কি ওজন, ঠিক আছে? বুঝতে পারছো কথা? আমি 200 নিউটন দিলাম, কিন্তু বস্তুটা 151 নিউটনে ছিঁড়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমার ওটা তো অসহবল হচ্ছে না। এখান থেকে এটা অ্যাকুরেট মান জানলাম, তুমি জানার জন্য তোমাকে ওই টেনজাইল টেস্ট যখন করা হয় না, 1 নিউটন করে করে বাড়াতে হয়, ঠিক আছে? তুমি চাইলে যে একবারে যে দিবা তা হবে না, কখনো 1 নিউটন করে করে বাড়াতে হয়, ঠিক আছে? 400 দিলে তো হবে না, তো 151 তে ভাঙে গেছে না, কিন্তু ওগুলো কোনোটাই তোমার আসলে কত অসহবল হবে না। যে পয়েন্টে ভাঙে যাবে সেটার নাম কি? এরপর আসো, এই যে এটা যে অঙ্ক থাকে এমসিকিউ গুলোতে, এবার যেটা লিখে দিব সেটা তোমার এমসিকিউ তে থাকে, অসহপীড়ন ব্রেকিং স্ট্রেস, ঠিক আছে? অসহপীড়ন এভাবে লেখা হয়, সংজ্ঞাটাকে লিখে দেই, সমীকরণটা লিখে দেই। অসহপীড়ন ইকুয়াল টু অসহভার ভাগ হলো তোমার ছিল কত? ক্ষেত্রফল। তার মানে একক ক্ষেত্রফলের ভিতর যতটুকু তোমার হচ্ছিল অসহভর ক্রিয়াশীল হয় তাকে কি বলা হয়? তোমার অসহপীড়ন। তো পীড়ন জিনিসটা আমরা আপাতত করবো না, পীড়ন দেরি আছে, এখনো দেরি আছে। তো আমরা খালি আপাতত পীড়ন জিনিসটা একটু মুখস্থ রেখে দেই। পীড়ন একটা নাম আছে, ওয়ার্ড আছে। কোনটা? পীড়ন তোমার হচ্ছিল না, পীড়ন উপরের দিকে হয়, পীড়ন ফোর্সের দিকে উপরের দিকে, আর নিচের দিকে যেটা সেটা হলো চাপ। সহজ সীমার বাইরে হয়তো এরকম হবে। ব্রেকিং দেওয়া আছে না, ভেঙে যাওয়া।
তাহলে এটাকে তোমার সংজ্ঞা দেওয়া যাচ্ছিল এইভাবে যে প্রতি একক ক্ষেত্রফলের উপর বলের যে সর্বনিম্ন মান প্রযুক্ত হয়, যাই হোক একক ক্ষেত্রফলের উপর সোজা হিসাব, ও তো সংজ্ঞা মুখস্থ করলে তো পারবে না, পারে উদ্ধার। তো একক ক্ষেত্রফলের উপর যতটুকু অসহ ভারের প্রয়োজন হয় তাকে কি বলা হয় তোমার অসহ পীড়ন। এখন যদি বইয়ের ভাষা সাধু বাংলা যদি সবই মুখস্থ করতে যাও কিছু মনে থাকবে না, কিছু এভাবে মনে রাখার চেষ্টা করা উচিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই পীড়ন জিনিসটা আপাতত খালি জানে রাখো, পীড়ন দেখতে তোমার জন্য চাপের মতো, হুবহুব সেম। পীড়ন আর চাপ হুবহুব সেম, জাস্ট একটা দিকের পার্থক্য থাকার কারণে দুটো তোমার জন্য চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? দুটো কি হয়ে যায় তোমার চেঞ্জ হয়ে যায়, আর কোনো কিছু হয় না। এই তোমার হলো পার্থক্য খালি কি হয়, পীড়ন আর চাপের মধ্যে পুরোপুরি সেম কার্বন কপি, চাপ ইকুয়াল টু F/A, পীড়ন ইকুয়াল টু F/A, কিন্তু তোমার হচ্ছে পার্থক্য শুধু এদের নিচের দিকে আমি একক ক্ষেত্রফলের উপর যতটুকু বল প্রয়োগ করবো সেটা কি তোমার চাপ না, নিচের দিকে চাপ দিচ্ছে আর উপরের দিকে কি দিছে একটা প্রতিক্রিয়া বল দিছে। চাপ আকারে হিসাব করলে তাহলে চাপ নিচের দিকে দিল, প্রতিক্রিয়া চাপ কত উপরের দিকে আসবে না, আগে ছিল প্রতিক্রিয়া বল। বল কি হয় যে কোনো ক্ষেত্রফলের উপরই দাও, আর ওই বলটা যদি একক ক্ষেত্রফলের মধ্যে দাও তখনই সেটা কি হয় চাপ। ওই চাপটা উপর থেকে নিচের দিকে দিলা, এটার নাম হলো কি চাপ। আর নিচ থেকে তাহলে ওইরকম একটা প্রতিক্রিয়া বল দিবে না, ওই প্রতিক্রিয়া যেটা দিল সেটাকে বলা হয় তোমার হচ্ছে কত পীড়ন, ঠিক আছে? ইংলিশে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স, সেটার নামে কি পীড়ন, ঠিক আছে? ইন্টারনাল রেজিস্ট্যান্স হওয়া লাগবে, ইন্টারনাল মানে বাইরে থেকে, যেটা ভিতর থেকে, যে আমার তুমি আমার কাছে আসতে পারবে না। এটাকে বলা হয় তোমার আসলে সারফেসের উপর, দেখো না মোবাইলের উপর ক্র্যাশ করে না, পড়ে না অনেকগুলো ফোন এখন কত ক্র্যাশ রেজিস্ট্যান্স হয়েছে, তার মানে কি ওই চাকুতে যখন ওর উপর কাটতিছ আরো এটা দিছে লে হালুয়া গেল না কিছু কাগজ টাগজ দিয়ে যাবে মুখ টুক ঢাকার জন্য, কেউ বুঝে গেছে হচ্ছে ভিতর থেকে যেটা দিবে সেটা হলো কত প্রতিক্রিয়া বল, ঠিক আছে? ক্র্যাশ রেজিস্ট্যান্স বলা হয় না, ক্র্যাশ রেজিস্ট্যান্স কে কি করে লাগে কিসে খেলাধুলা আমি দেখি না তো, জাস্ট খবর টবর নেই আর কি, পোলাপান একটু চিল্লা পাল্লা করে মজা টজা লাগে এটাই। আচ্ছা, যাই হোক ভেতর থেকে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্সটা দিবে সেটা নাম হলো কত তোমার পীড়ন। এটা ক্র্যাশ রেজিস্ট্যান্স বলা হয়। আমাদের একটা ইয়ে ছিল রকওয়েল হার্ডনেস টেস্ট, ঠিক আছে? নাম ছিল আসলে হার্ডনেস টেস্ট। হার্ডনেস টেস্ট মানে কি, সেটা কত শক্তিশালী, তাই না? এটা না, এটা মানে বুঝায় কোন সারফেসের উপর কতখানি দাগ ফেলতে পারবা, যে সারফেসের উপর যত তাড়াতাড়ি দাগ পড়বে সেটা কি শক্তিশালী না দুর্বল। তার প্রতিক্রিয়া বলের মান কি বলো নাই, দিতে পারতেছে না। পানির উপর গায়ে দেখো হাত মারা সাথে সাথে তোমার কত ইয়ে হয়ে যাচ্ছে না, ঢুকে যাচ্ছে না, আম কঠিন পদার্থের উপর দেখো তো হয় কিনা, হয় তাই। তার মানে এর আসলে ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্সের মানটা কি তোমার বেশি, আর এই স্পেসটা নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? সবকিছুতে তোমার স্পেস চিন্তা ভাবনা করা হয়, তুমি কতখানি বল প্রয়োগ করবে সেটা দেখার দরকার নাই, বস্তু কতখানি লোড নিতে পারতেছে, সহ্য করতে পারতেছে, সেটা হলো কত মেজর ফ্যাক্ট, ঠিক আছে? শৈলবল মনে খেলা দেখার জন্য বারবার খালি বাইর হচ্ছে, বোঝা গেছে এগুলো আর্জেন্টিনার সাপোর্টার, রেকর্ডিং দেখে দেখে ধরা লিখবে। এবার আসো স্থিতিস্থাপক এটা যে দেখা যায় তো রে, ওয়াইফাই কানেকশন করে দিয়ে, আমি জানি না অবশ্য চালানো শিখিনি, এটা তো দেখিনি। ইলাস্টিক ইলাস্টিক ফেলার মনে হয় নাম রে, ইলাস্টিক ফেলার না, ঠিক আছে ইলাস্টিক ফ্যাটিক ইংলিশ নাম হলো কথা ফ্যাটিক। ইঞ্জিনিয়ারিং টার্মে গেলে এটা খুব ফ্যাটিক ফেলার আমার পুরো ইঞ্জিনিয়ারিং টার্ম চলে গেছে। ফ্যাটিক ফেলার মানে কি এটা বুঝেই উঠিনি, ঠিক আছে? মানে ফ্যাটিক যে আসলে এটা মানে কি তোমার স্থিতিস্থাপক ক্লান্তি বা দুর্বল হয়ে যাওয়া, যেটা বলে ক্লান্তি মানে কি তোমার দুর্বল না, তার মানে স্থিতিস্থাপকতা কি হয়ে গেছে, তার ধর্মটা দুর্বল হয়ে গেছে, লোপ পাওয়া গেছে, সেটাকে তোমার নাম কি স্থিতিস্থাপক ক্লান্তি বলা হয়। যে পয়েন্টে তোমার দেখো একটা রাবারকে বারবার টানতেছো, কি করছো, বারবার টানা ইয়ে করার কারণে তোমার কি হয়ে যাবে, একসময় তার স্থিতিস্থাপক ধর্মটা কি হয়ে যাবে, তোমার লোপ পাওয়া যাবে, ঠিক আছে? লোপ পাওয়া যায়, এই লোপ পাওয়ার ঘটনাকে বলা হয় তোমার স্থিতিস্থাপক ক্লান্তি। আর আসবে না,
আর আসবে না। যখন রাবার ব্যান্ড গুলো মেয়েদের সবচেয়ে ভালো উদাহরণ হলো কথা রাবার ব্যান্ড, এরা তো ইউজ করতে করতে দেখা যায় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ করার পর ওটাকে বাদ দেওয়া লাগে, আর হয় না তো, বারবার তোমার সাথে হাত দিয়ে ইয়ে করতেছে না, টানতেছে, বড় হচ্ছে, তার কারণে কি হয়ে যাবে তোমার ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়। ধর্মগুলো তোমার যদি ট্রাউজার গুলো আছে না, ট্রাউজার তোমার লং টাইম ইউজ করলে দেখবে যে তোমার আসলে এই ধর্মগুলো তোমার কি হয়ে যায়, তোমার নষ্ট হয়ে যায় না। ওই রকম অবস্থা তোমার, যে যে ঘটনা এই মানে বারবার টানতেছো ছেড়ে দিচ্ছ, টানতেছো ছেড়ে দিচ্ছ, এর কারণে তোমার স্থিতিস্থাপকতা ধর্মটা কি হচ্ছে তোমার চলে লোপ পাওয়া যায়। এই ঘটনার নামই হলো তোমার কথা স্থিতিস্থাপক ক্লান্তি, বা বলা হয় ইলাস্টিক ফ্যাটিক। এই ফ্যাটিকের নামটা যদি জানতাম তাহলে মনে করতে ভার্সিটি লাইফটা অনেক মজার হইতো। ঠিক আছে, খালি সারা বলে ফ্যাটিক ফ্যাটিক ফ্যাটিক, আমি তো বুঝে উঠতে পারি না যে ফ্যাটিকটা কি। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি দেওয়া গেল, কোন একটা বস্তুকে বারবার টানার পর তার যদি স্থিতিস্থাপক ধর্মটা তোমার বারবার বল প্রয়োগ করলে তার যদি স্থিতিস্থাপক ধর্ম লোপ পায়, এই ঘটনাকে কি বলা হয়, স্থিতিস্থাপকতা ক্লান্তি। ঠিক আছে, তো আমরা মনে হয় মোটামুটি সংজ্ঞা আর এগুলো পড়া যাবে না আজকে, আর আছে আর পড়া যাবে না, আর পড়া যাবে না আজকে, আগামী দিন পড়া হবে আর কি। ঠিক আছে, আজকে শেষ হবে না, অনেকের আবার 9টার থেকে আবার প্রাইভেট আছে ওইদিকে, আর হবে না। এ পর্যন্ত কালকে পড়াইছিলাম। ঠিক আছে, এখানে সংজ্ঞাটা লিখে রাখছি আমি, সংজ্ঞাগুলো মনে থাকে না, আমি তো সংজ্ঞাগুলো বেশিরভাগ নিজের মতো করে বলি। তো বলের স্থিতিস্থাপক সীমা পর্যন্ত বারবার টানলে বস্তুটির স্থিতিস্থাপকতা ধর্ম লোপ পায়। স্থিতিস্থাপক সীমার মধ্যে অবশ্যই হতে হবে, কারণ সীমা যদি ফার্স্টে তুমি যদি অতিক্রম করে ফেলো তাহলে কথা ফিরে গেল না, তখন তো আর লাভ নাই। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন একটা বস্তুকে বারবার টানলে বস্তুর যদি স্থিতিস্থাপক ধর্ম লোপ পায় তাকে কি বলা হয় তোমার স্থিতিস্থাপক ক্লান্তি বা ইলাস্টিক, ঠিক আছে, ফ্যাটিক। তো আজকে এই পর্যন্ত থাকবে, আগামী দিন আমাদের হচ্ছে যে পীড়ন আর বিকৃতি আছে, তো ওই পীড়ন বিকৃতিতে চলে যাব। তো এখন শুরু করলে খালি সংজ্ঞা পর্যন্ত পড়ানো হবে, তো সংজ্ঞা আগামী দিনই থাকুক। 8টা থেকেই তো, এই 9টা থেকে প্রাইভেট দিতে কই জানি, সেই জন্য আমি 8টা থেকে দিছি, আর 2 দিনই একই টাইম, এই জন্য চেঞ্জ করিনি আর কি। আজকে খেলার জন্য অনেক কজন আসেনি, কিন্তু আমি জানি আমার এখানে অনেক কজন আসার কথা। তোমরা একটু বসো তো।